যে কেউ জীবনে যেই জিনিসটা আমরা হতে চাই প্রত্যেকে সেটা হইতে পারবে। জাস্ট আমাদের দুইটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান, শয়তানদের একটা মিটিং হচ্ছে, শয়তানরা বসছে সব, এবং মিটিং এর কমান্ডার ইন চিফ হচ্ছে ইবলিস নিজে। সে সবাইকে বলতেছে যে মানুষকে যেভাবে আল্লাহ বানাইছে এদেরকে যদি আমরা জাহান্নামের রাস্তায় নিতে চাই তাহলে সবাই বুদ্ধি হাজির করো, একটা করে মিনিমাম বুদ্ধি দিতে হবে। কোন শয়তানি বুদ্ধি দিয়ে মানুষকে সবচাইতে বেশি জাহান্নামের রাস্তায় নেওয়া যায়? এক এক করে বুদ্ধি সবাই লিখতেছে। কমান্ডার ইন চিফ ইবলিস খুব আগ্রহ নিয়ে সবগুলো জিনিস চেক করতেছে। করতে করতে সে একটা জায়গায় গিয়ে আটকে গেছে। একজন বলতেছে যে ঘড়ি নষ্ট করে দিতে হবে, ঘড়ি। কমান্ডার ইন চিফ ইবলিস সে বলতেছে এত জিনিস থাকতে তুমি মানুষের ঘড়ি নষ্ট করতে চাও, কারণটা কি? ও বলছে যে মানুষ জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ তাকে এমন একটা সাপোর্টেড সিস্টেম দিয়েছে, তার মাথার যে হাইপোথ্যালামাস সেখানে একটা ঘড়ি সেট করছে। এই ঘড়ি অনুযায়ী যদি একটা লোক চলে তাহলে সে নিশ্চিত করে জান্নাতের রাস্তায় চলে যাবে। আর এই ঘড়িটা যদি আমরা নষ্ট করতে পারি তাহলে ওই লোকটাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া খুব সহজ হবে। এই যুক্তি শোনার পরে ইবলিস খুব খুশি যে তাহলে জাহান্নামে যাওয়ার সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে ঘড়ি নষ্ট করতে হবে। যে হ্যাঁ, তখন জিজ্ঞেস করলো যে ঘড়ি যে আমরা নষ্ট করব কোন কোন কৌশলে করব। এইটার পিছনে সবাই বুদ্ধি লিখতেছে। যেই বুদ্ধিগুলো তারা লিখছে সেগুলো আমরা আলোচনা করার আগে আরেকটা ঘটনায় চলে যেতে চাই। আজ থেকে প্রায় 90 থেকে 95 বছর আগের ঘটনা। গুহার মধ্যে একজন হচ্ছে শুয়ে আছে, হঠাৎ করে সেই গুহার বাংকারের মধ্যে বোম পড়ে গেছে। যখন বাম পড়ছে, যে গুহার মধ্যে ছিল সে কিন্তু মনে করছে যে সে বাস্তবেই হচ্ছে গুহায় বোম পড়েছে। তা সে যে ঘুমের মধ্যে ছিল সে টেরই পায়নি। সে করলো কি, তড়ি ঘরে করে ঘুমের মধ্যেই বাংকার থেকে বের হয়ে দূরে চলে গেছে। যাওয়ার পরে গিয়ে দেখে যে সে এতক্ষণ যা কিছু দেখছিল সেটা একটা দুঃস্বপ্ন ছিল। যাক, সে চিন্তা করলো যে নিশ্চয়ই মনের মধ্যে কোনো নেগেটিভ জিনিস আসছে, এই কারণে বোধহয় এটা হয়েছে। সে কিছুক্ষণ চোখ মুছতে মুছতে যখন গুহার দিকে যাচ্ছিল, ওই বাংকারটা যেখানে তারা ঘুমাচ্ছিল সেইখানে হঠাৎ করে ওই সময় বোম পড়ে, এবং বোম পড়ার পরে ওই বাংকারের মধ্যে গুহার মধ্যে যতজন সৈন্য ছিল সব মরে যায়। এই ঘটনাটা যখন ঘটে তখন যে স্বপ্নটা দেখছে সে চিন্তা করছে এটা নিশ্চয়ই স্রষ্টার দ্বারা কোনো একটা সিগন্যাল তার প্রতি, তাকে দিয়ে স্রষ্টা অনেক বড় কিছু করবে। এবং সে এই জিনিসটা এত বেশি মোটিভেটেড হলো, সাথে সাথে সে ওইখান থেকে লোকালয়ে আসলো, এসে দোকানের মধ্যে গেল, যাওয়ার পরে খাতা আর কলম কিনলো। কেনার পরে টানা 72 ঘন্টা 3টা দিন কারোর সাথে কোনো কথা নাই, কারোর সাথে কোনো আলোচনা নাই, সে ডায়েরিতে কলম নিয়ে একের পর এক তার পরিকল্পনা লিখতে থাকলো। এবং লিখতে লিখতে শুনলে আমরা অবাক হয়ে যাব, 3 দিনের মধ্যে সে একটা গোটাল বইয়ের কাঠামো দাঁড় করায় ফেলছে। এবং সেটা এতটা মনে প্রাণে বিশ্বাস করা শুরু করলো, দেখা গেল যে কয়েক বছরের মধ্যে সে একটা গোটাল দেশের প্রধান হয়ে গেল। শুধু তাই না, একটা দেশ থেকে ক্রমাগত 3টা দেশ, 5টা দেশ, 7টা দেশ, ক্রমাগত অসংখ্য দেশ সে জয় করতে থাকলো। এবং শেষে যেটা হলো সেটি হচ্ছে কি, যে সারা দুনিয়ার মধ্যে সে অবিসংবাদিত একজন লিডার হয়ে গেল। সেই লিডারের নাম, যদিও আমরা তাকে সাপোর্ট করবো কি করবো না সেটা পরের কথা, কিন্তু সে হচ্ছে হিটলার। ওই বাংকারের মধ্যে ছিল। তা হিটলার যে কাজটা করেছে সেটা যেইভাবে সে করেছে সেইটা আমরা স্টুডেন্ট যারা আছি প্রত্যেকেই কাজে লাগাতে পারি। কিরকম? এইখানে যারা আছি যে কেউ জীবনে যেই জিনিসটা আমরা হতে চাই প্রত্যেকে সেটা হইতে পারবে। জাস্ট আমাদের দুইটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ওই যে শয়তানরা যে বলছিল যে ঘড়ি নষ্ট করে দিবে, সেই ঘড়ি তারা নষ্ট করার জন্য যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা আমাদের ভেস্তে দিতে হবে, এটা নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হচ্ছে হিটলার গুহার মধ্যে থেকে বের হয়ে যেই পরিকল্পনা যেভাবে লিখছে, আমাদের গোটাল জীবনের পরিকল্পনাটা ঠিক সেইভাবে আমাদের লিখতে হবে। এখানে আমরা যারা যারা আছি প্রত্যেককে আমি একটা লাইন শুধু বলবো। নাম্বার ওয়ান যে লাইনটা, সেটা হচ্ছে এইখানে ঘড়িটা যদি আমরা ঠিক রাখতে পারি আর যা হইতে চাই সেটা যদি লিখতে পারি,
যতজন সামনে আসি প্রত্যেকেই জীবনে যে জায়গায় যেতে চাই সে জায়গায় অবশ্যই যেতে পারবো। আচ্ছা, এবার আমি একটু প্রশ্ন ধরবো, দেখি যে কার কতটুকু খেয়াল আছে। ওকে, এই যে প্রথম বেঞ্চ, হ্যাঁ চশমা, না বসেই বলতে হবে, কোনো সমস্যা, আমি ধরবো। আর ঘুমাচ্ছে কয়েকজন, খুব সুন্দর, ঘুম তো খুবই ভালো, শর্ট টার্ম থেকে পড়া লং টার্মে নিয়ে যায়, আমি দেখছি, আপুকে ধরবো এখনই। তাহলে এবার কয়েক মিনিট বলবো তো, এই জন্য খুব ইম্পর্টেন্ট কথা। চশমা ভাই, হ্যাঁ, প্রথম যে জিনিসটা শয়তান ধ্বংস করতে চাইছে মানুষের, ওই যে কমান্ডার ইন চিফ, সেই জিনিসটা কি ছিল? ঘড়ি। কি নাম? ঘড়ি। ভেরি ফাইন। দ্বিতীয় যেই গুহার মধ্যে ছিল সেই ভদ্রলোকের নাম কি ছিল? হিটলার। কি ছিল? হিটলার। আচ্ছা, এবার দেখি জিনিসটা। দেখুন, আমরা যখন একটা জিনিস লিখে ফেলি তখন আমাদের ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা 25 থেকে 40% বেড়ে যায়। জাস্ট আপনি লিখছেন, আপনার ওইটা হওয়ার সম্ভাবনা 25 থেকে 40% বেড়ে যাবে। এখন আমরা প্রত্যেকেই আছি না যে অসাধারণ স্টুডেন্ট হইতে চাই, কিন্তু স্টুডেন্ট কেন হইতে পারি না সেই জিনিসটাকে বুঝি। দেখুন, আমরা যদি একটা দিনকে সবচেয়ে সেরা বানাতে চাই তাহলে আমরা একটা সপ্তাহ সেরা বানাতে পারবো, একটা মাস পারবো, এরকম করে বছর সেরা বানাবো। আচ্ছা বলেন তো, আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে যেটা প্রতি মুহূর্তে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, এইটার নাম হচ্ছে হার্ট। কি নাম বলেন? হার্ট। হার্ট যেভাবে কাজ করে, আমরা যদি ওইভাবে পড়াশোনা করি তাহলে প্রত্যেক দিন যত খুশি তত পড়তে পারবো। কোনো ক্রমেই আমরা হচ্ছে যে পড়তে পড়তে গিয়ে, ওই যে অনেকে বলে না পড়তে পড়তে হাঁপায় গেছি, পড়তে পড়তে ক্লান্ত লাগতেছে, এইটা কখনোই হবে না। কিরকম সেটা বলি। একটানা 1 ঘন্টা কারা কারা জীবনে পড়ি? হাত উঁচু করেন তো। একটানা 1 ঘন্টা। আচ্ছা, ভেরি ফাইন, হাত নামান। শোনেন, একটা জিনিস বলি, বিজ্ঞানীরা দেখছে আপনি যদি একটানা 1 ঘন্টা পড়েন, 60 মিনিট একটানা পড়ছেন, তাহলে আপনি গড়পড়তা 78 থেকে 80টা লাইন আপনি মুখস্থ করতে পারবেন। 78 থেকে 80টা লাইনের পড়া মুখস্থ করতে পারবেন। আপনারই এক বন্ধু, সে করছে কি, 10 মিনিট পড়ছে, 27টা লাইন পড়া মাথায় আনছে, 5 মিনিট রেস্ট। আবার 10 মিনিট পড়ছে, 27টা লাইন মাথায় আনছে, আবার 5 মিনিট রেস্ট। আবার 10 মিনিট পড়ছে, 27টা লাইন মাথায় এনেছে, 5 মিনিট রেস্ট। আবার 10 মিনিট পড়ছে, 27টা লাইন মাথায় আনছে, 5 মিনিট রেস্ট। এবার আমাকে বলেন তো, প্রথম 10 মিনিটে যদি সে 27 লাইন পড়ে, 5 মিনিট রেস্ট নিয়েছে, তারপরে 10 মিনিটে যদি 27 লাইন পড়ে, 5 মিনিট রেস্ট নিয়েছে, আবার যদি 10 মিনিটে 27 লাইন পড়ে, 5 মিনিট রেস্ট নিয়েছে, আবার 10 মিনিটে 27 লাইন পড়ছে, 5 মিনিট রেস্ট নিয়েছে, তাহলে 4টা 27 যদি আমি গুণ করি কত লাইন হবে? 108। কত? আপনি একটানা যখন 60 মিনিট পড়েন তখন কত লাইন পড়তে পারেন? 78, 80। তাহলে একজন একটানা পড়লো 60 মিনিট, সে শিখলো হচ্ছে 78 থেকে 80 লাইন। আর আপনি 10 মিনিট পড়লেন, 5 মিনিট রেস্ট, 10 মিনিট পড়লেন, 5 মিনিট রেস্ট, 10 মিনিট পড়লেন, 5 মিনিট রেস্ট, তাহলে আপনি পড়লেন 107 থেকে 8 লাইন। তাহলে রেস্ট নিয়ে পড়া ভালো না একটানা পড়া ভালো? রেস্ট নিয়ে পড়া ভালো না একটানা? রেস্ট নিয়ে। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, পড়ার সময় আমরা যেটা মনে করি যে কোনো সময় পড়বো, মাথা বোধ একই রকম করে কাজ করবে। বিশ্বাস করেন, এটা ভুল। পড়ার একটা সাইন্টিফিক সিস্টেম শিখিয়ে দিই। ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়বেন, যে কোনো একটা চ্যাপ্টার, আমি কিন্তু এক্সাম্পল দিয়ে এখনই পড়াবো, যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবো। ধরেন আপনি যে কোনো একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছেন, কি সেটা? সংবিধান পড়বেন। ধরেন সংবিধান যখন আপনি পড়বেন, এই সংবিধানটা যদি আপনি, আপু শুনতে হবে, সংবিধান যখন আপনি পড়বেন তখন এই সংবিধানটা যদি আপনি ঘটনার গল্প দিয়ে পড়েন, মাথার মধ্যে একদম সাথে সাথে ঢুকে যাবে। কিরকম এক্সাম্পল দিই। সংবিধানে আপনার 11টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? আচ্ছা, একটা টিমে কয়টা প্লেয়ার থাকে? তাহলে আমরা বলতে পারি না একটা সংবিধান একটা প্লেয়ারের, একটা টিমের মতো। তাহলে একটা টিমে 11টা প্লেয়ার, সংবিধানে কয়টা চ্যাপ্টার? 11। 11টা যে প্লেয়ার থাকে তার মধ্যে কিছু প্লেয়ার থাকে না খুব দামি প্লেয়ার থাকে, তো এরকম সংবিধানেও কিছু দামি চ্যাপ্টার আছে। কিরকম দামি চ্যাপ্টার? যেমন 3 নাম্বার চ্যাপ্টারটা খুব দামি। কয় নাম্বার? 3 নাম্বার। কেন? কারণ 3 নাম্বার চ্যাপ্টারে মানুষের যে মৌলিক অধিকার সেটা নিয়ে বলছে, মৌলিক অধিকার। এখন মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে দামি একটা, আমরা যারা এখানে আছি প্রত্যেকে সমান সমান থাকতে চাই না? আইনের দৃষ্টিতে সবাই সমান। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আমরা যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বাঁচবো তো ধরেন 100 বছর, 80 বছর। আগেকার সময় নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ওই সময় মানুষজন বাঁচতো 800,000 বছর। ওরা যত ইবাদত করবে, আমরা যদি তাদের সমান সমান হইতে চাই, তাহলে এমন একটা সিস্টেম লাগবে না যাতে করে আল্লাহর রহমতে আমরা একদিনে বেশি পরিমাণ ইবাদত করতে পারি? এই জিনিসটার জন্য আল্লাহ রোজার মাসে একটা স্পেশাল রাত রাখছে। ওইটা কত রাত? কত রোজা?
27। আপনি সংবিধান খুলেন, দেখবেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বরে আছে। কততে? 27। বলেন না আমার সাথে, 27। আচ্ছা এবার দেখেন, স্বাধীনভাবে চলাফেরা করতে চান না? আচ্ছা ঢাকায় যে জ্যাম, স্বাধীনভাবে চলতে চাইলে একদম উপর দিয়ে মাঠ পার হয়ে যাওয়া লাগবে না আকাশে? ক্রিকেট খেলায় যদি আপনি উপর দিয়ে একদম ডাইরেক্ট একটা বল ছক্কা মারেন, 6টা বলে যদি ছক্কা মারেন কত রান হবে? 36। আপনি দেখেন 36 নাম্বার যে অনুচ্ছেদ, স্বাধীনভাবে চলাফেরার সুবিধা আছে। স্বাধীনভাবে হচ্ছে মানুষের যে চলাফেরার স্বাধীনতা, এটা 36 নাম্বার অনুচ্ছেদ আছে। বুঝতেছেন আমার কথা আমি কি বলতেছি? আচ্ছা এবার আমি আপনাকে একটা জিনিস বলি, মোহাম্মদ সাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? হ্যাঁ 40। তার নবুয়ত এটা তো কোনো পেশা না, কিন্তু যদি আমরা নর্মালি ধরি যে এটা একটা কাজ, বৃত্তি, তাহলে বলেন তো বৃত্তির স্বাধীনতা, পেশার স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদ? 40। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো, পাক ভারত উপমহাদেশে স্বাধীন হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে, আগে পাক ভারত ছিল না? ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে কত সালে? 47। এই জন্য আপনি দেখবেন ওই সময় যুদ্ধ বন্ধ হয়েছে বা চালু হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার 47 নম্বর অনুচ্ছেদ। কত? 47 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো আপনি, বাংলাদেশটা সরকার যারা চালায় তাদের ভুল ভ্রান্তি ধরার জন্য যদি আমরা একটা খুব ভালো লোক রাখি, খুব ভালো লোক, একটা খুব অনেস্ট লোক। আচ্ছা অনেস্ট লোক কি ভাগ্যবান না ভাগ্যহীন? ভাগ্যবান নাম্বার কত? লাকি 7। পরপর 2টা লাকি 7 রাখলে কত হয়? 77 না? 77। তাহলে ন্যায়পাল এইটা কত নম্বর অনুচ্ছেদ হবে? 77। কত? 77। আচ্ছা বলেন তো, ভোট যে আমরা দেই, ভোট দিতে নির্বাচন কমিশন লাগে না? নির্বাচন কমিশন, আচ্ছা নির্বাচন কমিশন যে ভোট দেয়, ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? তার আগে যদি একটা এক দেই কত হয়? তাহলে নির্বাচন কমিশন গঠন কত হবে? 118। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা এবার বলেন তো, গণতন্ত্র যে আছে মানুষের, একটা প্রথম চাওয়া না গণতন্ত্র? প্রথম চাওয়া হচ্ছে 1। মানবাধিকার, এটা একটা প্রথম চাওয়া না? এটা তো 1। 2টা এক পাশাপাশি রাখলে কত হয়? তাহলে গণতন্ত্র, মানবাধিকার কত নম্বর অনুচ্ছেদ? 11। আচ্ছা এবার চিন্তা করেন তো, আপনার এই যে মোবাইলে যে আমরা টাকা ঢুকাই, 15% ভ্যাট কাটে না? 15% কি কাটে? ভ্যাট। এবার আমাকে বলেন, 15% ভ্যাট এটা দেই এই কারণে, গরিব হোক, দুঃখী হোক, ভিক্ষুক হোক, প্রত্যেকে যাতে মৌলিক অধিকারগুলো তার যাতে পূরণ হয়। তাহলে মৌলিক অধিকার পূরণের জন্য রাষ্ট্র যে ব্যবস্থা করবে, কত নম্বর অনুচ্ছেদ? 15। ভেরি ফাইন। আচ্ছা বলেন তো, ওই যে 18 বছর বয়স আছে না একটা জিনিস, তাহলে 18 বছর বয়সের সাথে দেখেন তো, আমরা বলি না যে নৈতিকতা, জনস্বাস্থ্য নৈতিকতা, এটা কত নম্বর অনুচ্ছেদ আছে? জনস্বাস্থ্য নৈতিকতা 18। কত আছে বলেন? 18। আচ্ছা এবার একটা জিনিস আমি আপনাদের বলি, প্রথম থেকে যা কিছু আমরা বলছি যদি আমরা ঘটনার গল্প দিয়ে পড়ি, পড়াটা মাথায় আসতেছে না সহজে? এবার আমি ধরবো, আইনের দৃষ্টিতে সবাই সমান, কত? 27। স্বাধীনভাবে চলাফেরা 36। পেশার স্বাধীনতা 40। এই যে যুদ্ধাপরাধীদের বিচার 47। এবার যদি আমি বলি হচ্ছে ন্যায়পাল 77। নির্বাচন কমিশন গঠন 118। গণতন্ত্র, মানবাধিকার 11। মৌলিক অধিকার মানে পূরণের জন্য সরকার চেষ্টা করবে, এইটা কত নম্বরে? 15। কত? জনস্বাস্থ্য নৈতিকতা 18। জিনিসটা কি বুঝতে পারতেছেন ঘটনার গল্প দিয়া? আচ্ছা এখন দেখেন একটা জিনিস বলি, প্রত্যেকের হাট চলতেছে না? আচ্ছা এই প্রশ্নটা করলে একটু অবাকই হব, হাট প্রত্যেক ঘন্টায় সে কাজ করে মাত্র 15 মিনিট। কতক্ষণ? 15 মিনিট কাজ করে, আর রেস্ট নেয় সে 45 মিনিট। 15 মিনিট কাজ করে, 45 মিনিট রেস্ট নেয়। ওর কাজটা হচ্ছে সিস্টল, সংকোচনটা হচ্ছে কাজ, আর ডায়াস্টলটা হচ্ছে রেস্ট। আমরা ওই কাজটাকে একটু উল্টাই দিব। কিরকম উল্টাই দিব? আমরা করব কি, 45 মিনিট পরিশ্রম করব, 15 মিনিট রেস্ট নিব। 45 মিনিট পরিশ্রম, 15 মিনিট রেস্ট। আচ্ছা এবার দেখেন একটা জিনিস বলি, আমরা যখন পড়ি না, একটা অধ্যায় যখন আপনি পড়া শুরু করবেন, পড়ার সময় আপনি লিখবেন, কি করবেন বলেন তো? লিখবেন। লিখলে লাভটা কি সেটা বলি। ব্রেইনের একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। কি নাম বলেন? রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই সিস্টেমটা অন হয়ে যায়। অন হইলে লাভটা কি? পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায়, রিজার্ভ হবে। আচ্ছা আমরা যখন পড়বো তখন আল্লাহ আছে এটা বিশ্বাস করলে লাভ হবে না আল্লাহ নাই এটা বিশ্বাস করলে লাভ হবে, সেটা আপনাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। আচ্ছা সায়েন্সে আমরা ক্লাস 8, 9, 10 পড়ছিলাম, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম মান আছে না সাইনের?
বলেন তো যে কোনো সাইন কজ এগুলো যে আছে, এগুলা সর্বোচ্চ মান +1 না -1? +1। তার মানে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে +1, আর যদি আপনি আল্লাহকে বিশ্বাস করছেন না, স্রষ্টার সাথে কানেক্টেড থাকছেন না, তাহলে আপনি -1 মানে নেগেটিভ। 1-এর একটা অসাধারণ বৈশিষ্ট্য দেখেন। আচ্ছা বলেন তো আমাকে, 1-কে 1 দিয়ে গুণ করলে কত? 1 না? 1-কে 1 দিয়ে ভাগ করলে 1। আচ্ছা আপনি 1টা যে লেখেন না 1টার মধ্যে কিন্তু একটা মাত্র অ্যাঙ্গেল আছে। এই যে 1টা যে আছে না উপরে, একটা মাত্র কোণ আছে। এবং ইন্টারেস্টিং জিনিস, এই যে আমাদের যে গোটাল এইখানে আমরা যে হল রুমে আছি, এই হল রুমটা যদি একটা বৃত্তর মতো হইতো, বৃত্ত, কত ডিগ্রি হইতো বলেন তো? 360। ওই যে কাবা শরীফে যে মূর্তি রাখছিল কয়টা? 360। তার মানে প্রত্যেক ডিগ্রি কোণে একটা করে মূর্তি সেট করছিল। বুঝতেছেন আমার কথা? 360টা যে রাখছিল, প্রত্যেক ডিগ্রি কোণে একটা করে সে রাখছিল। আপনি যখন আল্লাহ আছে এইটা বিশ্বাস করে পড়াশোনা করবেন, তখন আপনার সবচাইতে বড় লাভ যেটা, সেটা হচ্ছে আপনার মধ্যে অস্থিরতাটা কমবে। অস্থিরতা কমলে লাভটা কি সেটা আমি বলতেছি। দেখেন বিজ্ঞানীরা এখন দেখতেছে, একটা স্টুডেন্ট অসাধারণ হওয়ার জন্য তার ব্রেইনের 2টা জায়গা ঠিক স্থির থাকতে হবে। 2টা জায়গা, এবার কিন্তু ধরবো। সেই 2টা জায়গাকে সংক্ষেপে বলে পিএইচ। বলেন তো কি নাম? পিএইচ। পিতে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, আমার সাথে একটু বলতে হবে, প্রিফ্রন্টাল কর্টেক্স। আর এইচতে হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এইচ থেকে হিপ্পোক্যাম্পাস। ওই ঘড়িতে যাবো ফিরে খুব দ্রুত। পিতে কি বলেন তো, আর এইচতে হিপ্পোক্যাম্পাস। আচ্ছা আমি সহজ করে বলি, অত কঠিন নাম মনে রাখার দরকার না, একদম ইজি করে বলি। অনেকে যে বলে আমার পড়া মনে থাকে না, এটার কারণ হচ্ছে তার প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস ঠিকভাবে কাজ করতেছে না। যে ভাই প্রিফ্রন্টাল কর্টেক্স হিপ্পোক্যাম্পাস কাজ করতেছে না, কারণটা কি? কারণ হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স হিপ্পোক্যাম্পাসের জন্য কিছু পয়জনাস জিনিস আছে। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কি এখন আর্সেনিকের জুস খাবেন? আর্সেনিক কেউ খাবেন? কিন্তু আমি যদি বলি যে ডাব দিয়ে তৈরি, নারকেল দিয়ে তৈরি একটা জুস, খাবেন না সবাই? খাবেন না? ডাব নারকেলের জুস খাবেন, কিন্তু আর্সেনিকের জুস কি খাবেন? তা ব্রেইনের জন্য কিছু জিনিস আছে যেটা হচ্ছে পয়জনাস, আর্সেনিকের মতো। সেই জিনিসটা যদি প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাসকে ধ্বংস করে, তখন আপনি পড়া যেইটাই রাখেন, পড়ার ডায়রিয়া শুরু হয়ে যাবে। আপনি রাখতেছেন, পড়া নাই হয়ে যাচ্ছে, পড়তেছেন, খেয়াল থাকতেছে না। পড়ার ডায়রিয়া থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে অল্প পড়ব, পড়াটা খেয়ালও থাকবে, মনেও রাখতে পারবো, পরীক্ষায় অসাধারণ পারফরমেন্স করে সেরা রেজাল্ট করবো। এইটা কি আমরা করতে চাই? ইচ্ছা নাই? ইচ্ছা আছে? আচ্ছা, ইচ্ছা যদি থাকে তাহলে আমি একটা বুদ্ধি শিখাই দিই, জাস্ট 1। শয়তানরা যে বুদ্ধিটা করছিল সেটা খেয়াল আছে তো? ঘড়ি নষ্ট করবে তারা। তা ওই ঘড়ির মধ্যে কিছু কোড আছে, কিছু টাইমিং আছে, যে এই টাইমে এই কাজ করলে ঘড়িটা ঠিক থাকবে। তার মধ্যে নাম্বার 1 যেটা, নাম্বার 1 ঘড়ি ঠিক রাখার জন্য, সেইটা হচ্ছে আপনি কোন রকমের কারো প্রতি ঘৃণা রাখবেন না। এটা আবার কেমন কথা? যে হ্যাঁ, কারো প্রতি কোনো ঘৃণা রাখা যাবে না। যদি আপনি ঘৃণা রাখেন তাহলে ওই ঘড়ি ঠিকভাবে কাজ করবেন না। তাহলে এখানে আমরা যারা আছি, যে কোনো কারণে যা কিছু হোক, কারো প্রতি কোনো রাগ, কোনো ঘৃণা এটা থাকাই যাবে না। আপনি বলতে পারেন স্যার এটা কি সত্যি? 100% প্রমাণ দিচ্ছি। হার্ভার্ড বিজনেস স্কুল, একটু আগে তো ভাইয়া বললো যে আমেরিকায় হচ্ছে স্কুল মানে ইউনিভার্সিটি। তা হার্ভার্ড বিজনেস স্কুলে একটা পরীক্ষা করছে, এক মহিলাকে নিয়ে এসে তার ব্রেইন স্ক্যান করতেছে, করে দেখে যে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাসটা খুব পড়া মনে রাখার উপযোগী হয়ে গেছে। তখন ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কোনো স্পেশাল খাবার খাচ্ছেন? যে না। আপনি কি বেশি পরিমাণ ঘুমাচ্ছেন? না। আপনি কি ডিজিটাল ডিভাইস ঠিকভাবে ব্যবহার করতেছেন? না। তাহলে আপনি কি এমন করতেছেন যে আপনার ব্রেইনের মধ্যে এরকম ঘটনা ঘটছে? তখন উনি অনেক চিন্তা ভাবনা করে বললো যে আমি একটা কাজ করতেছি। সেটা কি? যে আমি ক্রমাগত যাদের প্রতি আমার ঘৃণা ছিল, যাদের প্রতি আমার রাগ ছিল, যাদের প্রতি আমার বিদ্বেষ ছিল, তাদের প্রত্যেককে আমি মন থেকে মাফ করে দিচ্ছি, মন থেকে মাফ করে দিচ্ছি। এবং বিজ্ঞানীরা তারপরে এইরকম আরো কিছু পুরুষ এবং নারী যে এরকম মন থেকে মাফ করে দিচ্ছে, এইরকম কেউ কেউ আছে কিনা তাদেরকে আলাদা করে ডাকলো। এবং মজার ব্যাপার, প্রত্যেকের স্ক্যান করে ব্রেইন দেখলো যারা অন্যকে মাফ করে দিচ্ছে, অন্যের প্রতি কোনো বিদ্বেষ নাই, অন্যের প্রতি কোনো ঘৃণা নাই, তাদের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস আল্লাহর রহমতে পড়া রাখার উপযোগী করে তৈরি হচ্ছে। তাহলে পড়া রাখা মাথায় ঠিকভাবে ব্যালেন্স করার জন্য প্রথম কাজ হচ্ছে ঘৃণা এবং কারো প্রতি রাগ, কারো প্রতি কোনো বিদ্বেষ এটা রাখা যাবে না। এটা নাম্বার 1। এটুকু বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় যে জিনিসটা, সেটা কি?
আমাদের ব্রেইনের জন্য সবচাইতে ভালো একটা খাবার হচ্ছে পানি। কি বলেন? পানি। কি কারণে? ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। 80%। আমরা অনেকে আছি না সকালবেলা উঠে পানি খাই না, কিন্তু অনেকে আছে না যে সকালবেলা উঠে পানি খাইতে তিতা লাগে, অনেকে বলবে। আপনি সকালে উঠে হাফ লিটার মিনিমাম পানি প্রত্যেক দিন খাবেন, প্রত্যেক দিন। এবং পানি যখন খাবেন, পানিতে কয়েক ফোঁটা পাহাড়ি লবণ, হিমালয় সল্ট, এরকম বিভিন্ন নামে পাওয়া যায়, এই লবণটা যোগ করবেন। এইটা করে দেওয়ার পরে আপনি যখন ওই পানিটা খাবেন, আপনার ব্রেইন যদি পর্যাপ্ত পানি পায়, তখন আল্লাহর রহমতে পড়া মনে রাখার যে দুইটা সেন্টার, যে ইনবক্স, এই দুইটা একদম তরসাদা ওয়েতে কাজ করবে। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কি? ঠিকভাবে পানি পান করা। বলি ঠিকভাবে পানি পান। আচ্ছা, তৃতীয় কাজ, বুক ভরে শ্বাস নিতে হবে। নাম তো আমার সাথে একটু, ভালো লাগবে না? আরেকবার যোগ ব্যায়াম করাচ্ছি না, এটা একটা অন্য জিনিস। এটা হচ্ছে কি, আমাদের যে নার্ভগুলো আছে না, নার্ভগুলো এক্সাইটেড হয়। তো এই নার্ভগুলোকে শান্ত করার জন্য আল্লাহ একটা নার্ভের কন্ট্রোল আমাদের হাতে দিয়েছেন, এবং সেই নার্ভটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। কি নাম বলেন? ফ্রেনিক। এই নার্ভটা যখন শান্ত হয়, তখন সে তার পাশেরটাকে, সে তার পাশেরটাকে, সে তার পাশেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ শান্ত হয়ে যায়। আচ্ছা, আপনাদের হঠাৎ করে রাতে বুক ধরপড় করে, ঘুম আসে না, খাবার রুচি কমে যায়, টেনশন লাগে, মেজাজটা গরম হয়, এইরকম কখনো কারো হয় কিনা? একটু হাত উঁচু করেন তো। ও, ভেরি নাইস। এবং যাদের হয়েছে তারা প্রত্যেকে মানুষ, যারা হয়নি মহা মানুষ। সবারই হওয়ার কথা, হয় না? এতগুলো প্রবলেমের একটা হবে না, হওয়ারই কথা। এই সবগুলো সমস্যা কোনো সাইকিয়াট্রিস্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট দুইটা বুদ্ধি শিখাই দেবো, জাস্ট টু। যখন এরকম হবে, কারো কোনো দরকার নাই, আল্লাহ দিয়াই দিছে এই বুদ্ধিটা। বুক ভরে তখন শ্বাস নিব, ধরে রাখবো, ছাড়বো। এখনই নেন দুইবার, ভালো লাগবে। আরেকবার নিব। কারণটা কি সেটা বলি। আমাদের ব্রেইন থেকে শুরু করে সারাটা শরীর না শান্ত হইলে ভালো কাজ করে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে অক্সিজেন পাইলে ভালোভাবে কাজ করে। আপনি যখন বুক ভরে শ্বাস নিয়েছেন, তখন ঠিকভাবে সবগুলো কোষ অক্সিজেন পাইছে, এবং এই কারণে আপনার দেহের প্রত্যেকটা অংশ খুশি হয়েছে। আপনি ক্ষুধার্ত থাকলে যখন খাবার দেয়, মনটা খুশি হয় না? ঠিক তেমনি করে যখন আপনি বুক ভরে এরকম শ্বাস নেন, শ্বাস ছাড়েন, তখন প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পায় এবং মনটা চাঙ্গা হয়। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা শুনেন। আল্লাহর রহমতে ঢাকা ইউনিভার্সিটির এখানে তো প্রচুর সবুজ গাছপালা, ক্যাম্পাসটা অসাধারণ। ডিপ্রেশনে আছে, অ্যাংজাইটিতে আছে, ঘুম হয় না, মেজাজ খিটখিটে, এইরকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে, আমরা তাদের যতগুলো ওষুধ দেই, সেই ওষুধগুলো একটা জিনিস করে কি, সেটা প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? সেরোটোনিন। ইংরেজি সেরোটোনিন বানানটা কি দিয়ে শুরু বলেন তো? এস। এস দিয়ে আছে না সান? একজন বলে দিয়েছে সান। সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে। আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন, বহু সাইড ইফেক্ট আছে। সূর্যের আলোর নিচে, গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঘুম হয় না, এগুলো সবগুলোর 90% থেকে 95% প্রবলেম নাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে আমি দুইটা বুদ্ধি দিয়েছি। প্রথম বুদ্ধিটা কি? বুক ভরে শ্বাস নেওয়া। দ্বিতীয় বুদ্ধিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে। ঠিক আছে? আচ্ছা, পানি খাওয়া তো আমার ওইটা মাথায় আছে, ওইটা বলছি। তৃতীয় যে জিনিসটা খেয়াল রাখবেন, টক দই কারা খান বলেন তো? টক দই। আচ্ছা, এইবার দেখেন একটা জিনিস বলুন। আপনি কি জানেন আমাদের শরীরে ব্রেন কিন্তু দুইটা? কয়টা? একটা হচ্ছে মাথার মধ্যে, আর একটা হচ্ছে পেটের মধ্যে। সত্যি কথা কয় না, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। কথা একদম ঠিক। কি কারণে? আমরা যখন টক দই খাই, টক দই, তখন উপকারী ব্যাকটেরিয়া আমার পেটের মধ্যে যে সিস্টেম, ডাইজেস্টিভ খাবার হজমের যে সিস্টেমটা আছে, সেইখানে উপকারী ব্যাকটেরিয়াগুলো নাচানাচি শুরু করে দেয়, প্রচুর খুশি হয়ে যায়। এবং এই পেটের মধ্যে যে ব্রেইন, সে যদি খুশি হয়ে যায়, মাথার এই ব্রেন সেও খুশি হয়ে যায়। এরা পরস্পর ভাই ভাই। পেটের এইখানে যে ব্যাকটেরিয়া, তারা যদি খুব মনের আনন্দে হচ্ছে নাচানাচি করে, ব্রেইন যে আছে এইখানে যারা আছে তারাও খুব খুশি হয়ে যায়। ব্যাপারটা এরকম হয়তো। আচ্ছা দাঁড়ান, এটা করেন। আচ্ছা, এবার দেখবেন, দাঁড়ান, এবার করবেন কি দেখাচ্ছি আপনাকে, একসাথে করবেন।
হয় নাই, একসাথে হবে। আচ্ছা আমি জিনিসটা কি বুঝাচ্ছি, আপনি শুধু এইটা করলেন না বা শুধু এইটা করলেন, যেটা হলো একসাথে যখন দুইটা করলেন হলো না, এইটাকে বলে হচ্ছে রেজোনেন্স বলে। কি বলে বলেন? আচ্ছা সহজ করে বলি, বলেন তো আমাকে 10 আর 10 যোগ করলে কত হবে? 10-এর উপরে পাওয়ার দিলে যদি স্কোয়ার করি কত হবে? 100। 10 আর 10 যোগ করলে যে 20 হইলো, এটা নর্মাল হিসাব। আর 10-এর উপরে পাওয়ার দিলাম, এইটাকে বলে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এইটাকেই বলে হচ্ছে রেজোনেন্স। এটা তা আপনার এই মাথাটা এবং পেটের মধ্যে যে ব্রেন, এই দুটো যদি একসাথে কাজ করে তাহলে আপনার কাজের গতিটা তখন যোগ আকারে হয় না, তখন গুণ আকারে হয়। কি আকারে হয়? তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বেতন বাড়া, আপনার কাজের কোয়ালিটি বাড়ানো, পড়াশোনার গতি বাড়া, এটা যোগ আকারে চান না গুণ আকারে? কোনটা চাবেন? গুণ আকারে। তাহলে গুণ আকারে যদি চান তাহলে কি যোগ আকারে পড়বেন, গুণ আকারে যদি চান তাহলে কি দুইটা ব্রেন একসাথে কাজ করবে না আলাদা? একসাথে কাজ করতে হবে। কিভাবে? একসাথে। আচ্ছা এবার একটু পড়া ধরবো। ওই যে ঘুমাচ্ছে, আইনের দৃষ্টিতে সবাই সমান, কত? 27। ঢাকা ইউনিভার্সিটির খুব অসাধারণ দুইটা খবর দিব, খুব অসাধারণ দুইটা খবর বলতেছি এই শেষের দিকে। স্বাধীনভাবে চলাফেরা, কত? ভেরি নাইস, অসাধারণ ব্রেন। যুদ্ধাপরাধীদের বিচার, ন্যায়পাল, নির্বাচন কমিশন গঠন, মৌলিক অধিকার প্রয়োজনের জন্য ব্যবস্থা করবে রাষ্ট্র, 15। জনস্বাস্থ্য নৈতিকতা, 18। গণতন্ত্র মানবাধিকার। এমন কোন জিনিস নাই যেটা ঘটনার গল্প দিয়ে পড়াইলে সহজ হবে না, প্রত্যেকটাই একদম ইজি। সত্যি কথা বলছি, একদম ইজি। পড়াশোনা কোনো কঠিন জিনিস না, জাস্ট ঘটনার গল্প দিয়ে পড়তে। দেখেন একটা জিনিস বলি, সারা পৃথিবীতে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা সারা দুনিয়ায় অক্সফোর্ড বলি, ক্যামব্রিজ বলি, MIT বলি, তারপরে হচ্ছে হার্ভার্ড বলি, নিউ ইয়র্ক স্টেট, কারো নাই। সেটা কি জানেন? একটা দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এইরকম ইউনিভার্সিটি সারা দুনিয়ার মধ্যে একটা, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। দেখেন এতগুলো খবর কইলাম, হাতের তালি আসে নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কারণটা কি সেটা আমি বলি। এটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা খুব ভালো। আপনার মা বাবা আপনার খুব পছন্দ, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেমন পছন্দ, মা বাবা পছন্দ না? খুবই পছন্দ। শোনেন একটা ঘটনা বলি। সারা পৃথিবীতে এখন যতগুলো সমস্যা হচ্ছে, এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মা বাবা ভাই বোন একসাথে থাকার যে ফ্যামিলিটা, এটা নষ্ট হয়েছে। বিশ্বাস করেন, আপনি যদি চান যে আপনার আব্বা আম্মা, আপনার সন্তান ছেলে মেয়ে এরা খুব অসাধারণ হোক, আপনার আব্বা আম্মা বেশি দিন আল্লাহ চাক বাঁচুক, আপনার ছেলে মেয়েও অসাধারণ হোক, আপনারও ভবিষ্যৎটা খুব অসাধারণ কাটুক, তাইলে এই 3টা জেনারেশনকে একসাথে থাকতে হবে। 3টা জেনারেশন যখন একসাথে থাকবে, আপনার সন্তানেরও ব্রেন ভালো হবে, আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, যাই বলি এক কথায়, মায়ের ফ্যামিলি হোক, মানে মেয়ের ফ্যামিলি হোক, ছেলের ফ্যামিলি হোক, সামগ্রিকভাবে যখন একসাথে থাকবে তখন গোটাল ফ্যামিলিটা একটা সত্যিকারে পার্ক হবে। পার্ক, ওই যে শিশু পার্কে যাই না, বাড়ির মধ্যে শিশু পার্ক বানা যাবে যদি 3টা জেনারেশন একসাথে থাকে। আর 3টা জেনারেশন যদি 3 ভাগ করি, আব্বা আম্মা গোল্ড হোম, বাচ্চা কাচ্চা হচ্ছে ওই যে বোর্ডিং স্কুল, আর নিজে হচ্ছে অফিস আদালত, তাইলে বাড়িগুলো হবে হচ্ছে ইঁদুরের বাড়ি। কিসের বাড়ি? ইঁদুর। ইঁদুর। এই যে ফ্ল্যাটগুলো যে ঢাকায় বানাইছে, ভদ্রলোকের ফ্ল্যাট না, বানাইছে এমন করে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা কাচ্চা ছাড়া থাকতে পাবে না। কোনো ভদ্রলোক এটা থাকা উচিত না, সত্যি কথা। এবং আপনি অবাক হবেন, আমরা যে শহরে যাচ্ছি এটা জীবন আমাদের ধ্বংস করতেছে। আমি কিন্তু নিজে গ্রামে থাকি এবং আমার খুবই ইচ্ছা, বাকিটা আল্লাহ বসে, সারা জীবন গ্রাম থেকে দুনিয়ায় যাই করি গ্রাম থেকে। কি কারণে? গ্রামে থাকলে আপনি আপনার আব্বা আম্মা ভালো থাকলো, আপনার ছেলে মেয়ে ভালো থাকলো, পিওর এয়ার। একটা জিনিস বলি, বিজ্ঞানীরা দেখতেছে একজন যদি হচ্ছে গাছের নিচে, যেখানে ক্লোরোফিল, সবুজ গাছ, তার নিচে দৈনিক যদি 15 থেকে 20 মিনিট হাঁটে, তাহলে তার ডায়াবেটিস কমে, হাই প্রেশার কমে, অ্যাংজাইটি কমে, ডিপ্রেশন কমে, লংজিভিটি বাড়ে। এসে ভালো কিছু আছে? এটা গ্রামে আছে না শহরে? গ্রামে। তাইলে আমাদের গ্রামে থাকাটা সবচেয়ে ভালো। হ্যাঁ, শহরগুলো যে থাকবে না তা না, কিন্তু শহরগুলো আস্তে আস্তে হয় গ্রামের মতো বানাইতে হবে, নাহলে লোক এমনভাবে ট্রান্সফার করতে হবে যাতে সব জায়গায় একটা ব্যালেন্স থাকে। এটা এমনিতে লাইফ রিলেটেড বললাম, যে জায়গায় আমি ছিলাম সেইখানে আসি। পড়া তাহলে মনে রাখার জন্য, উনি যখন লাস্টের বার যে গোল্ড মেডেলিস্ট যে হইল ইয়াতে, ওটার নাম কি,
অলিম্পিক, ভেরি নাইস। তার আগে ওনার একজন, ওগুলা দেশে তো বিয়ের সাথে এরকম নাই, একজন ওনার হচ্ছে এরকম গার্লফ্রেন্ড ছিল। ইসলামে তো এটা হারাম, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। তো হুসাইন বললো তো ইসলাম ধর্মের কেউ না। তা সে কি করলো, তার অলিম্পিক গেমের বেশ কিছুদিন আগে গার্লফ্রেন্ডের সাথে কফি হাউসে বসলো, বসে অ্যাগ্রিমেন্ট করলো যে সামনে আমার হচ্ছে অলিম্পিক জয়ে গোল্ড লাগবে, তোমার সাথে যে সম্পর্ক এই জায়গাতে আসসালামু আলাইকুম, তুমি যাও তোমার মতো, ব্যাস। তা উসাইন বোল্ট, ওদের তো ধর্ম নাই কিছু নাই, তাহলে ওর গার্লফ্রেন্ড কেন এগুলা বাতিল করলো? কারণটা কি? কারণ সে দেখছে এই জিনিসটা তার একাগ্র হয়ে কাজ করার যে ক্যাপাসিটি সেটা কমায় দেয়। উসাইন বোল্ট খেলাধুলার ক্ষেত্রে, তা খেলাধুলায় তো মনের ব্যাপারটা অতটা না। আমরা এখানে যারা পড়াশোনা করতে আসছি, এটা তো সাথে মাইন্ডের সম্পর্ক না। উসাইন বোল্টের দৌড়াদৌড়িতে যদি এরকম একটা সম্পর্ক যদি খারাপ প্রভাব ফেলে, তাহলে আপনি চিন্তা করেন, আমরা হচ্ছে ইসলামী কালচারের ধর্মীয় বিধান মানা লোক, আমাদের এখানে যদি এরকম নারী এবং পুরুষের যে সম্পর্ক, যেটা বিয়ে ছাড়া একেবারে হারাম, সেইটা কি আমাদের ব্রেইনের জন্য ভালো না খারাপ? হ্যাঁ, অনেকে মনে হয় সন্দেহ আছে যে না এটা বোধহয় মডার্ন সময় বোধহয় ভালো না, ভয়ঙ্কর খারাপ। শোনেন, কোকেন পান করা ভালো না খারাপ? খারাপ। কোকেন পান করলে, কোকেনে যে অ্যাডিক্টেড হয়, তার ডোপামিন হঠাৎ করে ভালো লাগা 200% হয়। কত হয়? আর এই নারী পুরুষের যে অনৈতিক যে সম্পর্ক, এইটাতে 250% হয়। কত পার্সেন্ট? বুঝেন নাই? কোকেইনে অ্যাডিক্টেড, তার ডোপামিন বাড়তেছে কত পার্সেন্ট? 200। আর নারী পুরুষের এরকম অবৈধ যে কানেক্টিভিটি, অশ্লীলতা, এইটাতে ব্রেইনে ডোপামিন বাড়তেছে 250%। কত পার্সেন্ট? শোনেন, এই যে হঠাৎ করে যদি ব্রেইনে ডোপামিন এরকম 250% বাড়ে, তাইলে ব্রেইনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। এই জায়গায় যদি ভূমিকম্প হয়, কোনো কিছু কি ঠিকভাবে থাকবে? ব্রেইনে যদি ভূমিকম্প হয়, ওই যে যেই বক্স দুইটা পড়া মনে রাখে, সে কি ঠিকভাবে মনে রাখতে পারবে? মনে রাখতে যদি না পারে, তাহলে আমি কি ভালো স্টুডেন্ট হবো না খারাপ স্টুডেন্ট হবো? খারাপ। তাহলে আমি যদি ভালো স্টুডেন্ট হতে চাই, তাহলে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করে আমার অসাধারণ জ্ঞানার্জনের রাস্তায় আগায় যেতে, এই ব্রেইনটাকে ঠিক রাখতে, যে অনৈতিক সম্পর্ক সেটা থেকে বের হয়ে আসা। এবং আল্লাহ বলছে, আল্লাহ আমাদের বানাইছে, আল্লাহ জানে কোনটা আমাদের জন্য ভালো, সেইটা যদি আমরা মানি, সব দিক দিয়ে সবচেয়ে সেরা হবো। ওইটা না মানলে ব্রেন নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে পড়বো, কিন্তু পড়া মনে রাখার দক্ষতা অনেক কমে যাবে। অনেক অনেক চিঠি আমরা পাই, অনেকেই বলে যে স্যার এইটা স্যারকে জানাই দিবেন যে আগে পড়া মনে রাখতে পারতাম, ক্লাসের ভালো স্টুডেন্ট ছিলাম, ভার্সিটিতে মেডিকেলে ভর্তি হয়েছি, পড়াশোনায় অনেক খারাপ অবস্থা, কি কারণ? তা আমাদের এখান থেকে বলে আপনার সমস্যাগুলো লেখেন। বিস্তারিত সমস্যাগুলো আমরা যখন জানতে পারি, তখন যেটা দেখি সেটা হচ্ছে এরকম অনৈতিক যে সম্পর্ক, এইটার কারণে অনেকের ব্রেইনের অবস্থা খুবই খারাপ, অশ্লীলতায় জড়াই গেছে, এটার জন্য খারাপ, অনিয়ম, রাতের ঘুম ঠিকভাবে আসছে না, এটার জন্য খারাপ। এই কয়েকটা খারাপের কারণে শয়তান তার যে বড় ফর্মুলা দিছিল যে ঘড়ি নষ্ট করা, তার হাইপোথ্যালামাসের যে ঘড়ি, সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি দেখেন, শয়তান যে প্রথম পরিকল্পনা করছিল যে ঘড়িটা নষ্ট করে দিবে, সেই ঘড়ি নষ্ট হইলে আপনি কি ভালো স্টুডেন্ট হবে না খারাপ? আপনি কি বেশি দিন বাঁচবেন না কম দিন? হ্যাঁ, কম দিন। আপনি বলেন তো, অ্যাংজাইটিতে ভুগবেন না সুস্থ থাকবেন? আপনার ডিপ্রেশন আসবে না চলে যাবে? আসবে। তাহলে এই সবগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের ঘড়িটা কি ঠিক করা উচিত নাকি নষ্ট করা উচিত? ঘড়ি ঠিক করার জন্য একটা বুদ্ধি আছে, সেটা কি? 5 ওয়াক্ত নামাজ ঠিক সময় আদায় করা। কে কে করি? হাত উঁচু করি তো। হ্যাঁ, বাকিরা করি না, অন্য ধর্মের হলে সমস্যা নেই। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ঘড়ি ঠিক রাখার সবচেয়ে সেরা বুদ্ধি। আচ্ছা, এবার আমাকে বলেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনার ঘড়ি যদি ঠিক হয়ে যায় ব্রেইনে, তাহলে আপনার পড়া বেশি মনে থাকবে না কম মনে থাকবে? হ্যাঁ, ডিপ্রেশন বাড়বে না কমবে? হ্যাঁ, অ্যাংজাইটি, ঘুম ভালো হবে না খারাপ হবে? ঘুম ভালো হবে। আচ্ছা, এবার শুনেন, এইখানে আপনারা যারা যারা আছেন, তারা জীবনে যেই কাজটাই করতে চান সেটাই করতে পারবেন। এইটুক জিনিস খালি লিখে ফেলেন, আমি যেটা বলি লিখে ফেলেন প্রত্যেকেই। সেটাকে আমি একটু বলি। দেখেন, যারা বিসিএস থেকে শুরু করে অন্য চাকরির পরীক্ষা দেবেন, তার জন্য সহজ কিছু ফর্মুলা বলে যাই, একদম সহজ। আপনার প্রত্যেকদিন 3 বেলা খান না? 3 বেলা। প্রত্যেকদিন যে 3 বেলা খাওয়া দাওয়া করেন, 3 বেলায় 3টা করে জিনিস পড়বেন। কিরকম 3টা জিনিস?
প্রত্যেক বেলায় 3টা ভোকাবুলারি পড়বেন, লিখে ফেলেন 3টা ভোকাবুলারি, সেটা সিনোনিম হোক অ্যান্টোনিম হোক। 3টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 3টা, আর 3টা স্পেলিং পড়বেন, জাস্ট 3টা ভোকাবুলারি, 3টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 3টা স্পেলিং, 3টা। আপনি চাইলে, আপনি যদি মনে করেন খুব মাথাটা কম কাজ করতেছে, এক বেলায় শুধু ভোকাবুলারি 3টা পড়েন, আরেক বেলায় স্পেলিং 3টা পড়েন, আরেকবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 3টা পড়েন। আচ্ছা, তার সাথে আরেকটা কাজ করবেন, সেটা কি? প্রত্যেক ওয়াক্ততে নামাজ পড়তে যান, নামাজ পড়ার সময় 5টা করে আপনি যেই লেভেলে পড়তে চান, সেটা বিসিএস হোক, ব্যাংকের চাকরি হোক, বিদেশের হোক, যেইটা যেই রিলেটেড, সেই রিলেটেড প্রত্যেক নামাজের সাথে 5টা করে এমসিকিউ পড়বেন। কয়টা এমসিকিউ? 5টা। 5টা এমসিকিউ, এমসিকিউ মাল্টিপল চয়েস করছেন। ও, কথা বলায় শুনতে সমস্যা হচ্ছে। এমসিকিউ 5 ওয়াক্ত নামাজ যদি 5টা করে এমসিকিউ পড়ি, একদিনে কয়টা হবে? 25। এক মাসে মাথা কাজ করতেছে না, 750। এক বছরে খুব কঠিন হয়ে গেল হিসাবটা, প্রায় 9000 মনে হয়। কত হয়? 9000। 750 এক মাসে না, তাহলে 10 মাসে 7500, 9000। হ্যাঁ, তাহলে 9000। গ্রাজুয়েশন তো 4 বছর না? গ্রাজুয়েশন 4 বছর, তো 4 বছরে তাহলে 36,000 এমসিকিউ। কত হাজার? বিসিএস এর 10 নাম্বার বিসিএস থেকে যদি 48 নাম্বার বিসিএস পর্যন্ত যান, 34 পর্যন্ত বিসিএস এ 100 নাম্বার করে পরীক্ষা হয়েছে, তাহলে ওইখানে 2400, 35 থেকে শুরু করে 200 নাম্বার হয়েছে। এর মধ্যে 3টা বিসিএস আবার স্পেশাল আছে, সেগুলোর 100 নাম্বার করে বাদ যাবে, তারপর 200 করে ধরলাম আপনার সুবিধা। বুঝতে পারতেছেন? ফার্স্ট বলতেছি, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে ওইখানে হলো 2400, আর 35তম বিসিএস থেকে এইখানে ধরেন যে 3000, তাহলে টোটাল 5500 এমসিকিউ আছে বিগত সময় বিসিএস এ আসছে। 5টা করে পড়লে আপনার হচ্ছে 36,000 এমসিকিউ। আমি তো পড়াইছি, আমি জানি যে কিভাবে কাজ করে। একটা স্টুডেন্ট যদি 25,000 এমসিকিউ মাথায় থাকে, তাইলে বিসিএস এ সে যেই ক্যাডারে চায় সেই ক্যাডারেরই সে প্রিলিমিনারি তো টিকবে, এই রিটেনের জন্য সহজ বুদ্ধি আছে। পিলিটা আগে বলে দিলাম। 5টা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ? হ্যাঁ, 5টা করে এমসিকিউ পড়া কি কঠিন কাজ? অলরেডি আমি 20টা এমসিকিউ পড়াই দিছি, আপনার খেয়াল নাই বোধহয়। ওই যে বিভিন্ন যে বললাম না অনুচ্ছেদ গুলা, এটা তো সবচেয়ে বেশি কঠিন লাগে। আচ্ছা, এবার একটা জিনিস বলি, শুনেন। প্রত্যেকটা সাবজেক্ট এরকম ঘটনার গল্প দিয়ে পড়লে পড়া একদম ইজি, কিন্তু তার আগে একটা কাজ আমি বলে রাখছি আপনাদের, যে মনের মধ্যে কোনো শয়তানি বদমাশি রাখা যাবে না। সবসময় মানুষের ভালো চাবেন। আর আব্বা আম্মার দোয়া, এইটা হচ্ছে কারেন্ট বুলেট, মিস হইতে পারে। বাপ মার দোয়ার কোনো মিস নেই। যে ভাই আপনি কি করছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি মন থেকে। হ্যাঁ, আব্বা আম্মা সবার জন্যই দোয়া করে, কিন্তু ওই ঘটনা খেয়াল আছে তো? ছোট্ট বালক পানি নিয়ে দাঁড়ায় আছে, মা বলতেছে কি তুমি ঘুমাও নাই? বলছে যে মা আপনি তো পানি চাইছিলেন। তখন মায়ের মনে পড়লো যে মাঝরাতে ঘুম থেকে পানির জন্য বলছিল, ছেলে পানি নিয়ে আসছে, মা ঘুমাই গেছে। ছেলে মায়ের একদম শিওরের কাছে দাঁড়ায় ছিল, কেন যে হঠাৎ করে যদি আবার পানির কথা বলে, তাহলে মা পানির জন্য কি করবে। ওই ছেলের এই ঘটনা মায়ের মনে এমন দাগ কাটলো। বায়েজিদ বোস্তামির এই ঘটনা আমরা ছোটবেলায় শুনছি। তা বায়েজিদ বোস্তামির এই ঘটনা যদি আমরা শুনি, বায়েজিদ বোস্তামি হওয়ার মতো কাজ কি আমরা করতেছি? বাপ মা আছে না? বাপ মার সাথে কথা কইলে মেজাজটা গরম হয়, কয় যে একটু কম বুঝে। হ্যাঁ, কম বুঝে, এটা ঠিক, তবে মন থেকে আপনাকে ভালোবাসে। শোনান, একটা জিনিস বলি, ব্রেইন যা বলে আর আপনার মন যা বলে, এই দুইটার মধ্যে সবসময় খেয়াল রাখবেন, মনের শক্তিটা বেশি, ব্রেইনের না। আচ্ছা, আপনি যখন সেজদা করেন, সেজদা চিন্তা করেন তো, মাথাটা আপনার নিচে থাকে, মাথাটা আপনার নিচে থাকে না? আর আপনার এই যে হার্ট, আচ্ছা ওটা তো, আচ্ছা বিয়ের আংটি কোন হাতে পড়ে এটা জানেন? এই বাম হাতে যেই ফিঙ্গারে পড়ে না, সেইটা যদি আপনি টানতে থাকেন, হার্টে গিয়ে মিলবে। কোথায় মিলবে? বিয়ের আংটি যে ডান হাতে পড়ে না, এটার কারণ হচ্ছে আমাদের হাতটা বাম দিকে, এই জন্য এই আঙ্গুলে পড়ায়। একটা ঘটনা বলি, এক রাজপুত্র খুব অসুস্থ, কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না। খুব বিখ্যাত একজন মুসলিম বিজ্ঞানী ইবনে সিনাকে ডেকে আনছে, বলতেছে দেখেন তো কি হয়েছে। এসে ছেলেটা দেখলো, কিছুক্ষণ দেখার পরে বলতেছে এই এলাকার সবচেয়ে সুন্দরী ভালো মেয়েটে যারা আছে তাদের নাম বলো। বলছে কি ব্যাপার, এক দিয়ে কি ট্রিটমেন্ট হবে? কয় আছে। তারপরে মাইক আনছে ওই সময়, এসে বলতেছে এই যুবক এদিকে আসো। ওই যে রাজপুত্র এসে তার হাত ধরছে, বলতেছে এক এক করে মেয়েগুলোর নাম বলতে থাকো। মেয়ের নাম বলতেছে ABCDY, যা বলুক। হঠাৎ করে একটা মেয়ের নাম বলতে, এর এই যে হার্ট বিট আছে,
পিঠ চেঞ্জ হয়ে গেছে, বলছে এইটা হচ্ছে ট্রিটমেন্ট। খুশি হয়ে গেছে সবাই যে এই ট্রিটমেন্ট লাগবে। তা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন সেজদা দেই হাতটা নিচে থাকে না, হাতটা উপরে থাকে না, হার্ট, এই হার্ট সবসময় খেয়াল রাখবেন। মায়ের সাথে আপনার যে কানেকশন, এটা মাইন্ড দিয়া না। আমরা কই না আম্মা বুঝে না, আব্বা বুঝে না, কারণ কি? মাথা কাজে লাগায় না, ওরা মনটা কাজে লাগায়, বিলিভ মি। এই জন্য মা বাবা যেটা বলে অনেক সময় ভুল বলতে পারে, কিন্তু মাথায় রাখবেন আপনার সবচেয়ে ভালো চাইতো। এই জন্য তারা যেটা বলে এইটাই ঠিক, এবং এইটার সাথে কানেক্টিভিটিটা যদি আপনার ঠিক থাকে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে, দেখবেন জীবন একদম পাল্টে যাবে। তাহলে যে জায়গায় ছিলাম, শয়তানের ওই যে কমান্ডার ইন চিফ ঘড়ি নষ্ট করার জন্য যে বুদ্ধিগুলো দিছে, তার মধ্যে 1 নাম্বার দিছে বেশি রাত জাগা। বেশি রাত জাগেন মানে আপনি শয়তানের ওই যে কমান্ডার ইন চিফের পক্ষে কাজ করতেছেন, বেশি রাত। 2 নাম্বার কি? সমালোচনা করা। মানসিক দেখলে 3 জন মিলিয়ে আরেকজনের সম্বন্ধে বললেন, ওই 3 জন যার পর ও যার সম্বন্ধে বললো তার সম্বন্ধে বলতেছেন, সবচেয়ে ফালতু মার্কা কাজ। 3 নাম্বার কি? অন্যের প্রতি ঘৃণা। 4 নাম্বার কি? রাগ হওয়া। সবচেয়ে ভালো কোনটা তাইলে? ভালো হচ্ছে মাফ করা। কি বলেন তো? আচ্ছা, তা আমি একদিন বলতেছিলাম ভাই মাফ করে দেওয়া লাগবে। তা বলছে স্যার আমার তো কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, কাক মাফ করব? শুনেন, প্রথম মাফ করতে হবে আপনার নিজেকে। কিভাবে? যে ভাই এতদিন টাইম লস করছি, জীবনে ভালো কিছু করি নাই, যত রকম নেগেটিভ জিনিস জীবনে হয়েছে সবগুলোর জন্য নিজেকে আগে মাফ করেন। তাহলে প্রথম মাফ করাটা কাকে? এই বলি না কেন, কাকে? নিজেকে। আরেকটা জিনিস, এখানে যতজন চশমা পরে আছেন না, আজ থেকে যদি 5-10 বছর আগে যাইতাম এতজন চশমা পরা ছিল না। আর আজ থেকে 20 বছর পরে প্রতি 2 জনে একজন চশমা পরা থাকবে। কেন জানেন? আমেরিকান যে এই চক্ষু একাডেমি আছে, তারা দেখছে মানুষ যে মোবাইলের মধ্যে এমন নেশার মধ্যে ডুবে গেছে, তার যে চোখের যে মাসেল আছে না, এই যে সংকোচন প্রসারণ, এইটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে আপনি দেখবেন যত দিন যাবে চশমা পরা প্লেয়ার তত বাড়বে। এবং আমাদের যে ছেলে মেয়ে ভবিষ্যতে যারা আসতেছে, এদের বাসায় যদি 4টা বাচ্চা থাকে 2টা চশমা লাগবে। তাই এটা থেকে বাঁচার বুদ্ধি কি? সূর্যের দিকে সকালে উঠে তাকাইতে হবে। সূর্যের দিকে সকালে উঠে তাকাবেন, মাঠে ঘাসে খালি পায়ে হাঁটবেন, দেখবেন অসাধারণ কিছু হবে। তা প্রত্যেক শিক্ষার্থীকে যেটা বলবো সেটা হচ্ছে যে বাড়িটাকে আমরা কি ইঁদুরের বাড়ি বানাবো নাকি একটা পার্ক বানাবো? পার্ক। যে কোনো পড়াকে একটানা 1 ঘন্টা পড়বো নাকি 10-15 মিনিট পরে রেস্ট নিব? যে কোনো পড়া মুখস্থ করবো না বুঝে পড়বো? রাগ হইলে কি ব্রেইনের জন্য ভালো না খারাপ? সমালোচনা করা ভালো না খারাপ? অন্যের প্রতি ঘৃণা রাখা ভালো না খারাপ? মাফ করে দেওয়া কি ভালো? ছোট্ট শিশুর যে খুব মনে থাকে, ওর কি কারো প্রতি কোনো ঘৃণা আছে, কোনো রাগ আছে, কোনো কারো প্রতি কোনো হচ্ছে যে ওই যে বিদ্বেষ আছে? এই জন্য ছোট্ট শিশুর মনেও থাকে বেশি। ছোট্ট শিশু কি কম হাসে না বেশি হাসে? আমরা যত বড় হয়েছে হাসি কমতেছে, অন্য সবগুলো বাড়ছে, খারাপ জিনিসগুলো বাড়ছে, হাসি কমছে। ছোটবেলায় ছোট বাচ্চা দেখেন আপনি, মুহূর্তের মধ্যে হাসতেছে, কিছু না বুঝে হাসতেছে। এটা অসাধারণ বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাসি মুখে কথা বলা সদকা দেওয়ার সমান সওয়াব। আর বিজ্ঞানীরা দেখতেছে যে হেসে কথা বললে 500টা ভালো কেমিক্যাল রিলিজ হয়, অ্যাংজাইটি কমে, ডিপ্রেশন কমে, মনটা চাঙ্গা হয়ে যায়। তাহলে প্রত্যেক স্টুডেন্টকে বলবো যারা জীবনে অসাধারণ কিছু করতে চায়, ডায়েরিতে লিখে ফেলেন। প্রত্যেকেই রেগুলার রুটিন করবেন, আগামী দিন কখন কি করবেন। খাওয়া দাওয়ার মধ্যে প্রথম হচ্ছে ঠিকভাবে পানি খাওয়া। পানি, আর পানি শোনেন, কুসুম কুসুম গরম পানি খাবেন। কুসুম কুসুম গরম পানি ব্রেনের জন্য ভালো। পিওর অক্সিজেন, বুক ভরে শ্বাস নেবেন, ছাড়বেন। সানলাইট, আর কোরআন তেলাওয়াত। ওরে বাপরে বাপ, এটা তো লাস্টে বলে দিচ্ছি, পড়তে পারেন না, শুনেন। ব্রেইনের আলফা ওয়েভ তৈরি হবে, এবং ব্রেইনের আলফা ওয়েভ যখন তৈরি হয় 2 মিনিটে 10 মিনিটের পড়া হয়ে যায়। তার মানে 4 থেকে 5 গুণ গতিতে আপনি তখন পড়তে পারবেন। বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, সবসময় হাসি মুখে থাকা, আর পজিটিভ চিন্তা করবেন। যে নেগেটিভ কিছু বলে, নেগেটিভ কিছু বিশ্বাস করেন, এগুলা হচ্ছে ভাইরাস। ভাইরাসের সাথে গ্যাঞ্জাম করে আপনি পাবেন না। আসসালামু আলাইকুম বলে ডিলিট। কোনো ভাইরাসকে আশেপাশে রাখার দরকার নেই। প্রত্যেকে পজিটিভ চিন্তা করব, আল্লাহর সাথে কানেক্টেড থাকবো, বাবা মার সাথে সবাই মিলে একটা বড় হচ্ছে পার্কওয়ালা বাড়ি বানাবো, এবং ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকের জীবনে যে জায়গায় যেতে চাই সেই জায়গায় যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।